আসসালামু আলাইকুম। সকলের ভাইয়া লাইভটা শেয়ার করে দেই আর বন্ধুদেরকে মেনশন করি। হ্যাঁ,
আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর আমার কথা শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্টে জানাও। আচ্ছা, সাউন্ড কম। ওয়ালাইকুম সালাম সামিহা চৌধুরী। আচ্ছা, আমার আমার কথা কি শোনা যাচ্ছে? কমেন্টে একটু জানাও তো। আর সবাই বন্ধুদেরকে মেনশন করো আর ক্লাসটা শেয়ার করে দাও। এখন কি কথা ঠিক আছে? আচ্ছা, এখন ঠিক আছে কথা? দ্রুত বন্ধুদেরকে মেনশন করো। ভাইয়া লাইভটা একটু শেয়ার করে দাও কাইন্ডলি, আমরা তাড়াতাড়ি ক্লাসে চলে যাচ্ছি। কথা বলার কিছুক্ষণ পর। আচ্ছা, সবার কি এরকম প্রবলেম হচ্ছে? কথা বলার কিছুক্ষণ পর কি সাউন্ড আসতেছে? নাকি শুধু তোমার নেটের প্রবলেম? আচ্ছা, আমরা ক্লাসে চলে যাচ্ছি তাহলে। তো সকলকে প্রথমে ঈদের শেষ, তো ঈদ তো শেষ, তবু ঈদ মোবারক জানাই। তো আজকের ক্লাসে কিন্তু তোমরা সালামি পাওয়ার একটা পসিবিলিটি আছে যদি তোমরা সঠিক উত্তরটা দিতে পারো কুইজের। ওয়ালাইকুম সালাম প্রীতি, কেমন আছো? আচ্ছা প্রীতি, আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক? আমার কথা কি ঠিকঠাক শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা ক্লাসটা তাহলে শুরু করি, হ্যাঁ? তো আজকে মূলত ডিইউ সাজেশন ক্লাস, বায়োলজি ফার্স্ট পার্টের সেকেন্ড অধ্যায়, হ্যাঁ? তো প্রথমে আমরা একটা কোশ্চেন দিয়ে ক্লাসটা শুরু করি। সবাই কমেন্টে উত্তরটা দিবা।
এই কোশ্চেনের আনসারটা ঝটপট করে ফেলো। আলামিন, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাই তোমরা একটু ক্লাসটা কাইন্ডলি শেয়ার করে দাও, বুঝে শুনে আনসার করবা। এটার উত্তর কি বলো? প্রত্যক্ষ কোষ বিভাজন কোনটি? আমরা এই কোশ্চেনটা দিয়ে ক্লাসটা শুরু করি। সবাই কমেন্টে উত্তর দাও। প্রীতি ভৌমিক বলেছ সি, শোয়েবা তাবাসসুম বলেছ সি। আচ্ছা সবাই উত্তর করো, যারা যারা ক্লাসটা, সবাই ক্লাসে পার্টিসিপেট করো, তাহলে ক্লাসটা অনেক এনজয়েবল হবে। হ্যাঁ, আজকে ক্লাসে কিন্তু সালামি বাবা যে কুইজের উত্তরটা দিতে পারবে, এটা না আমি বলবো কোন কুইজের উত্তর দিতে পারলে সালামি বাবা। এটা তো বাচ্চা কাচ্চাদের পড়াশোনা। সবাই বলতেছো সি সি সি। আচ্ছা ঠিক আছে, এখন আনসারটা আমি বলি। যারা সবাই সি বলেছো তাদের উত্তরটা সঠিক, কিন্তু এই কোশ্চেন অনুযায়ী সঠিক না। কেন বলো তো? এখানে কি কি আছে দেখো। এখানে কতে আছে মাইটোসিস, খতে আছে বাইনারি, গতে আছে অ্যামাইটোসিস, ঘতে আছে মিউসিস। তো প্রত্যক্ষ কোষ বিভাজন আমরা জানি বলা হয় অ্যামাইটোসিস কোষ বিভাজনকে, এটা কারেক্ট। কিন্তু এই অপশনগুলোর মধ্যে বাইনারি কোষ বিভাজন কাকে বলা হয় বলো তো? বাইনারি কোষ বিভাজনও কিন্তু অ্যামাইটোসিসকেই বলা হয়। তো প্রত্যক্ষ, অ্যামাইটোসিস, বাইনারি তিনটাই কিন্তু একই জিনিস। তাহলে এখানে উত্তর ছিল খ এন্ড গ। তো যারা খ উত্তর করছো তাদেরটা কিন্তু এখানে হয়নি। বুঝতে পেরেছো কেন হয়নি? প্রীতি ভৌমিক, আলামিন, সামিয়া চৌধুরী বলেছো সি। মাইটোসিস বলেছো না, মাইটোসিস তো ইকুয়েশনাল মানে সমীকরণিক কোষ বিভাজন। এখন কি বুঝে যাবো? যদি বুঝে থাকো কাইন্ডলি একটু ইয়েস লিখো, সবাই একটু ওয়াই লিখো। জি ভাই ক্লিয়ার, ওকে। যারা যারা বুঝতে পারো নাই, বাইনারি যে কথা, প্রত্যক্ষ যে কথা আর অ্যামাইটোসিস একই কথা। হ্যাঁ, আমরা জানি প্রত্যক্ষ মানে তো অ্যামাইটোসিস, কিন্তু অপশনের মধ্যে যদি অনেক সময় থাকে না দুইটা তিনটা উত্তর হয়, তো সেক্ষেত্রে বাইনারিটা কিন্তু মনে রাখতে হবে। ধর আজকে অ্যামাইটোসিস দেয় না, এখানে অন্য একটা নাম দিয়ে এখানে বাইনারি দিছে, তাহলে কিন্তু জানা থাকতে হবে যে বাইনারি কোষ বিভাজনকেও প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। আচ্ছা সবাই যদি বুঝে থাকো কাইন্ডলি একটু ইয়েস লেখো, ওয়াই লিখলেই হবে। তাহলে এটা মুছে দিলাম। প্রথম প্রশ্নেই তোমরা পারলা না কেউ। আর সবাই বন্ধুদেরকে মেনশন করো আর ক্লাসটাকে শেয়ার করে দাও। হ্যাঁ, আচ্ছা তো আজকে মূলত আমরা কোষ বিভাজন জিনিসটা পড়বো। আচ্ছা কোষ বিভাজন কাকে বলা হয়? কোষ বিভাজন হলো, আচ্ছা আমরা কি ছোটবেলায় আমরা কতটুকু ছিলাম? একটা জায়গোট ছিলাম না? আস্তে আস্তে আমাদের দেহ গঠিত হয়েছে, আমরা আস্তে আস্তে বড় হয়েছি, পরিণত হয়েছি, তাই না? তো এক্ষেত্রে কি একটা ছোট্ট কোষ বারবার বিভাজিত হয়ে একাধিক কোষে পরিণত হয়, যে প্রক্রিয়ার মাধ্যমে তাকে বলা হয় কোষ বিভাজন। তো কোষ বিভাজন মূলত এই যে একটা কোষ, হ্যাঁ, এটা থেকে একাধিক কোষে পরিণত হওয়ার প্রক্রিয়া। যে কোষটা বিভাজিত হয় তাকে বলা হয় কি সেল? মাদার সেল। আর এই দুইটাকে কি বলা হয়? অপত্য কোষ। অপত্য কোষ। আচ্ছা অপত্য কোষের ইংরেজিটা কি বলতে পারবা? অপত্য কোষের ইংরেজি কি কমেন্টে জানাও তো। সবাই ক্লাসে পার্টিসিপেট করবে। অপত্য কোষের ইংরেজি কি? ডটার সেল। হ্যাঁ ডটার সেল, ঠিক আছে। সামিয়া চৌধুরী বলেছো ডটার সেল। জি ভাই তোমারটা হয়েছে। কেন ইংরেজিটা বললাম? অনেক সময় অপত্য কোষ এর ইংরেজিও কিন্তু আসে। হ্যাঁ, তো মাদার সেল এখানে কিন্তু সন সেল হয় না, ডটার সেল। যেহেতু অপত্য কোষ কিন্তু ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তাই না?
কিন্তু তার ইংরেজিটা কিন্তু অবশ্যই ডটার সেল হয়, কখনো সন সেল হয় না। আচ্ছা, এই কোষ বিভাজন মূলত হলো 3 প্রকার। কোষ বিভাজন মূলত 3 প্রকার। একটা হলো অ্যামাইটোসিস, একটা হলো মাইটোসিস, একটা হলো মিওসিস। এখন 1 নাম্বার টাইপ যে লিখলাম যে অন্য নাম, এখান থেকে কোশ্চেন হয় ভার্সিটি ভর্তি পরীক্ষায়। অন্য নাম কি বললাম? আমি যে প্রথম কোশ্চেনটা দিয়েছিলাম যে প্রত্যক্ষ কোষ বিভাজন কাকে বলা হয়? অ্যামাইটোসিসের একটা নাম কি? প্রত্যক্ষ কোষ বিভাজন। আরেকটা নাম কি? বাইনারি কোষ বিভাজন, বাইনারি ফিশন। আর মাইটোসিসের অপর নাম কি? সমীকরণিক বা ইকুয়েশনাল, সমীকরণিক। আর মিওসিস হলো হ্রাসমূলক। এগুলোর কারণ আছে কেন এগুলো নাম। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি জানো? একটা কোষ কি হয়, আকারে বড় হয়। হ্যাঁ, আকারে বড় হওয়ার পর তার এই মাঝামাঝি অঞ্চলে, বিষুবীয় অঞ্চলে কি হয় জানো? এই কোষটা ডাম্বেল আকৃতির হওয়ার ফলে এখানে ফেগুজুম সৃষ্টি হয়, যার ফলে কোষটা আলাদা হয়ে যায় কোনো ধারাবাহিক কোনো প্রক্রিয়া ছাড়াই। মানে মাইটোসিসের মধ্যে কিন্তু অনেকগুলো পর্যায় আছে, যেমন প্রোফেজ, প্রোমেটাফেজ, টেলোফেজ এগুলো আছে না, কিন্তু অ্যামাইটোসিসের মধ্যে কোনো এরকম ধারাবাহিক প্রক্রিয়া থাকে না। এটা আপনা আপনি বিভাজিত হয়ে যায়, যার ফলে একটা কোষ থেকে যখন দুইটা সেল তৈরি হয়, যার ফলে তাকে বলা হয় বাইনারি সেল ডিভিশন। হ্যাঁ, আর মাইটোসিসের মধ্যে কি হয়? মাইটোসিস কোষ বিভাজন হলো তোমার ক্রোমোজোম একবার বিভাজিত হবে, নিউক্লিয়াস একবার বিভাজিত হবে, যার ফলে অপত্য কোষে বা ডটার সেলে ক্রোমোজোম সংখ্যা এবং মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই তাকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। এই জিনিসটা হলো এরকম। এগুলো তো সবাই জানো, তাও একটু জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি। এটা হলো 2n। হ্যাঁ, এটা হলো মাদার সেল। এটা যখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, তখন যে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে সেটা হবে 2n। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান হবে। তো অন্য নাম থেকেই কোশ্চেন আসে এভাবে, বেশিরভাগ ক্ষেত্রে অপত্য বাইনারি এটা থেকেই হয়। আর মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। কারণ কি? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমের বিভাজন হয় একবার আর নিউক্লিয়াসের বিভাজন হয় দুইবার, যার ফলে কি হয়? ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তো মাদার সেলে যদি 2n হয়, এখান থেকে কয়টা? 4টা কোষ, অপত্য কোষ সৃষ্টি হয়। তো সবগুলো n হয়ে যায়। বুঝতে পেরেছো কি? তো 4টা কিন্তু ধারাবাহিক প্রক্রিয়ায় হয়। প্রথমে দুইটা হয় মিওসিস 1 হয়, মিওসিস 1 এ হয় এরকম, তারপর এগুলা থেকে আবার দুইটা দুইটা করে। মিওসিস কিন্তু দুই প্রকার, একটা হলো মিওসিস 1 আর মিওসিস 2। এখানে একটা মানে কনফিউশন আছে। এই মিওসিস 1 হলো হ্রাসমূলক কোষ বিভাজন আর মিওসিস 2 হলো মাইটোসিসের অনুরূপ। বুঝতে পেরেছো কি আমার কথাগুলো? কাইন্ডলি যদি বুঝতে পারো একটু মানে ইয়েস লিখো, ক্লিয়ার সিও লিখতে পারো যে ক্লিয়ার ভাইয়া। মায়োসিস 1 হলো হ্রাসমূলক কোষ বিভাজন আর মায়োসিস 2 হলো মাইটোসিসের মতো। আচ্ছা, বুঝতে পারলে কাইন্ডলি একটু ইয়েস লিখো, তাহলে আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। সামিয়া চৌধুরী, ইয়েস, ওকে। সবাই একটু ক্লাসে পার্টিসিপেট করো, তাহলে ক্লাসটা নিতে অনেক সহজ হবে। আচ্ছা, এবার একটা কোশ্চেন, সবাই প্রস্তুত হও কোশ্চেনের আনসার করার জন্য। ভাই, এই মাইটোসিস মিওসিস ক্লাস 9 থেকে পড়ে আসতেছে, সব পড়া একই, জাস্ট কিছু কিছু কনফিউশন আছে, ওগুলো যাতে আর প্যাচ না লাগে সেজন্য এই ক্লাসটা নেওয়া। আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন, কোথায়
ঝটপট আনসারটা করো। কোথায় মাইটোসিস ঘটে না? প্রীতি বলছো বি, এখন বলছো বি এন্ড ডি। আচ্ছা দেখি কারটা হয়, সবাই অ্যান্সার করো। আবার প্রীতি ভৌমিক বলছো সি। এক কোশ্চেনে তো একবার গুলদাগ ভরাট করতে পারবা, না লিখছেন দেখি নাই, এর জন্যই তো ভুল হয়। আচ্ছা বলো, কোথায় মাইটোসিস কোষ বিভাজন ঘটে না? প্রীতি কি শেষ সি বলছো তাই না? আচ্ছা, তো এটার উত্তর কি বলো? এটার উত্তর হলো সি। পাতায় কিন্তু মাইটোসিস ঘটে, জনন কোষেও ঘটে, দেহকোষে তো ঘটে, জনন মাতৃকোষে ঘটে না। জনন মাতৃকোষে কি ঘটে? মায়োসিস। এটা কিন্তু একটা ভার্সিটিতে আসা প্রশ্ন, হ্যাঁ, এটা আর ইউতে আসছিল। অবশ্য অপশনটা এটা ছিল, এই দুইটা ছিল না, আমি একটু কনফিউশন করার জন্য এটা দিয়েছি। বুঝতে পেরেছি কি? বুঝলে ওয়াই লিখো। আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। আচ্ছা দুইটা প্রশ্ন একদম ইজি, কিন্তু বারবার ভর্তি পরীক্ষায় আসে। বলতো নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? কমেন্টে জানাও। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সবাই কমেন্ট করো যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয় আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস বলা হয় নিউক্লিয়াসের বিভাজনকে, আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। সামিয়া চৌধুরী থ্যাংক ইউ, তোমার উত্তর সঠিক হয়েছে। তো এই প্রশ্নটা বারবার আসে যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। ইজি, কিন্তু অনেক সময় পরীক্ষায় সেটাকে ভুল করে না, আশা করি। আচ্ছা এখন একটা জিনিস করবো আমরা, এই যে কোষ বিভাজন হচ্ছে তার জন্য কিছু তো উপাদান প্রয়োজন হয় তাই না? যে দুইটা প্রয়োজনীয় উপাদান কনফিউশন, প্রয়োজনীয় উপাদান, আচ্ছা এই দুইটা জিনিস ছাড়া কখনোই কোষ বিভাজন সংগঠিত হবে না। আচ্ছা প্রীতি থ্যাংক ইউ, তোমারটা সঠিক হয়েছে। তো প্রয়োজনীয় উপাদানের মধ্যে সেন্ট্রিওল আর মাইক্রোটিউবিউলস, এই দুইটা ছাড়া কোষ বিভাজন কখনোই সংগঠিত হবে না। কিন্তু সেন্ট্রিওল কোন কোষ বিভাজনের প্রয়োজন হয় আর মাইক্রোটিউবিউলস কোন কোষ বিভাজনের প্রয়োজন হয়? কেউ কি বলতে পারবা প্রাণী কোষে কোনটা প্রয়োজন আর উদ্ভিদ কোষে কোনটা প্রয়োজন? কাইন্ডলি একটু কমেন্টে বলো তো। কমেন্ট করো যে প্রাণী কোষের জন্য কোনটা প্রয়োজন আর উদ্ভিদ কোষের জন্য কোনটা প্রয়োজন? সেন্ট্রিওল হচ্ছে প্রাণী কোষে। জি প্রীতি, হ্যাঁ সবার আনসারই সঠিক হয়েছে। এই দুইটা জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে সেন্ট্রিওল প্রয়োজন হয় প্রাণী কোষে আর মাইক্রোটিউবিউলস প্রয়োজন হয় উদ্ভিদ কোষে। কিন্তু এই দুইটা জিনিসের কাজ কি বলতো? কোষ বিভাজনের মধ্যে এই দুইটা জিনিসের কাজ কি কেউ কি জানো? এই দুইটা জিনিস দ্বারা কি হয় কোষ বিভাজনের মধ্যে? কমেন্ট করতে পারবে কি এই সেন্ট্রিওল এবং মাইক্রোটিউবিউলস এই দুইটার কাজ কি কোষ বিভাজনে? অ্যাস্টার রে তৈরি, সেন্ট্রিওল। আচ্ছা অ্যাস্টার রে তো তৈরি করে, এটা ছাড়াও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, হ্যাঁ। তো এই দুইটা
প্রোমেটাফেজ ধাপ আছে না, প্রোমেটাফেজ ধাপে স্পিন্ডল যন্ত্র, কি বললাম, স্পিন্ডল যন্ত্র বা মাকু যন্ত্র যে তৈরি হয়, এই জিনিসটা তৈরি করতে এই সেন্ট্রিওলের প্রয়োজন হয় এবং মাইক্রোটিউবিউলস এর প্রয়োজন হয়। এই দুইটা ছাড়া ধরো উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্র তৈরি করতে অবশ্যই সেন্ট্রিওলের প্রয়োজন, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিউবিউলস এর প্রয়োজন। কি প্রোমেটাফেজ ধাপে যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় সেটার জন্য এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এখন কি বুঝতে পেরেছো? হ্যাঁ প্রীতি, ঠিক আছে তোমার উত্তর। এখন কি বুঝতে পেরেছো যে এই দুইটার কাজ কি? প্রোমেটাফেজ ধাপে যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় সেটাতে সাহায্য করে কে? প্রাণী কোষে সাহায্য করে সেন্ট্রিওল, আর উদ্ভিদ কোষে সাহায্য করে মাইক্রোটিউবিউলস। আর প্রাণী এই সেন্ট্রিওলের আরেকটা কাজ আছে অ্যাস্টার রে ক্ষরণ করে। ওকে, এখন একটা প্রশ্ন দিচ্ছি। আচ্ছা, নিউরন কি বিভাজিত হয়? নিউরন কি বিভাজিত হয়? আচ্ছা, বিভাজিত হয় না, কেন বিভাজিত হয় না? যারা বলতেছো না তাদেরকে সকলকে ধন্যবাদ। তো এই যে নিউরন কেন বিভাজিত হয় না? নিউরন বিভাজিত হলে কি আমাদের মাথা অনেক বড় হয়ে যেত? যে নিউরন বাড়তে বাড়তে আমাদের মাথা বড় হয়ে গেছে, এরকমটা কি? না, কি কারণে নিউরন বিভাজিত হয় না? নিউরনের মধ্যে কি হয়, এই যে আমরা সেন্ট্রিওল বললাম না প্রাণী কোষের মধ্যে, সক্রিয় সেন্ট্রিওল থাকে না নিউরনের মধ্যে, সেই জন্য নিউরনটা বিভাজিত হতে পারে না। আর নিউরন যদি বিভাজিত হতো তাহলে কি হতো বলতে পারবা কেউ? যদি নিউরন বিভাজিত হতো তাহলে কি হতো, যে পুরাতন যে নিউরন গুলো ছিল সেগুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যেত, তো নতুন নিউরন থাকতো, আমরা কিন্তু আমাদের সকল স্মৃতি ভুলে যেতাম, শুধু আমরা যে নতুন যে তাৎক্ষণিক যেগুলা দেখতেছি সেগুলোই মনে থাকতো, পুরাতন সকল কিছু আমরা ভুলে যেতাম। আর নিউরন বিভাজিত হওয়ার একটা মূল কারণ হলো সক্রিয় সেন্ট্রিওল না থাকা। ক্লিয়ার? আচ্ছা, প্রীতি বলেছো কারণ সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল থাকে কিন্তু সক্রিয় সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওলটা নিষ্ক্রিয় থাকে। ওকে, আচ্ছা এখন আমাদের হলো, আচ্ছা যদি বুঝে থাকো একটু কাইন্ডলি ইয়েস লিখো, ওয়াই লিখলেই হবে, ইয়েস লেখা লাগবে না। আর সবাই একটু নাড়া দিয়ে বসো, সামনে আসতেছে কুইজ, সালামির কুইজ। আচ্ছা এখন আমরা করবো কোষচক্র। কোষচক্র জিনিসটা হলো একটা সেল বিভাজিত হওয়ার জন্য যে প্রস্তুতি প্রয়োজন হয়। আচ্ছা, আমরা যে পরীক্ষা দিই, এই যে সামনে ঢাবি পরীক্ষা আসতেছে, আমরা কতদিন যাবত পড়াশোনা করতেছি, যদি পড়াশোনাটা ধরি তাহলে কিন্তু 1 থেকে, কিন্তু ঢাবির জন্য তো অন্তত পড়তেছি 3-4 মাস, 1 বছর যাবত, তাই না? তো এত দিন পড়াশোনা করে আমরা কিন্তু পরীক্ষাটা দেবো 1 থেকে 1.5 ঘন্টার একটা পরীক্ষা। তদ্রূপ এই যে কোষ চক্রের মধ্যে প্রস্তুতি পর্যায়টা কিন্তু অনেক বড়, তাই না? প্রস্তুতি পর্যায়টা হলো অনেক বড়, কিন্তু বিভাজন পর্যায়টা একদম ছোট। এটা হলো সেল ডিভিশন, বিভাজন। এটা হলো ইন্টারফেস, G1, এটা হলো G2। হ্যাঁ, ইন্টারফেস পর্যায়ে কি হয়, একটা সেল বিভাজিত হতে হলে যা যা প্রয়োজন এই ইন্টারফেস পর্যায়ে তা কালেক্ট করে, আর বিভাজন পর্যায়ে শুধু বিভাজিত হয়। এখান থেকে আমাদের পড়াশোনার বিষয় হলো এই যে এটার মধ্যে ইন্টারফেসের মধ্যে এটা হলো এস ধাপ। হ্যাঁ, এস ধাপের মধ্যে সবচেয়ে বেশি সময় লাগে, সেটা হলো 30 থেকে 50% সময় লাগে এস ধাপে, 30 থেকে 50% সময় লাগে এস ধাপে। আর G1 এর লাগে 30 থেকে 40, এটা লাগে
5 থেকে 10%, আর G2 তে লাগে কত 10 থেকে 20% সমান। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস বুঝার আছে, ইন্টারফেসটা লাগে কত 95 থেকে 90 থেকে 95%, 90 থেকে 95%, আর শুধু বিভাজন বা এই মাইটোসিসটার প্রয়োজন হলো 5 থেকে 10%। এই কোষচক্র থেকে এই সময়গুলো দিয়ে প্রশ্ন আসে। আচ্ছা, এখন একটা কুইজ দেই, কুইজ দুইটা দিব, দুইটা কুইজে দুইজন সালামি পাবে। হ্যাঁ, তো এখন এই কোষচক্র থেকে একটা কুইজ দিচ্ছি। আচ্ছা, কুইজে দেওয়ার আগে আরেকটু পড়াশোনা হোক। সেটা হলো G1 ধাপে কি হয়, G1 ধাপে কি হয়, S ধাপে কি হয়, G2 ধাপে কি হয়। S ধাপে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এখানে ডিএনএ অনুলিপন হয়। কি হয়, অনুলিপন। কোষ বিভাজনের জন্য ডিএনএ এর অনুলিপনটা হয় S ধাপে। আর G1 ধাপে কি হয়, এই কোষ বিভাজিত হতে যে শক্তিগুলোর প্রয়োজন, যেমন এটিপি, এটিপির প্রয়োজন, এই যে এটিপির প্রয়োজন হয়, তারপর প্রোটিন, কি প্রোটিন বলতে পারবা? এই G1 ধাপে একটা প্রোটিন সংশ্লেষ হয়, এই প্রোটিনটার নাম কাইন্ডলি কেউ কি বলতে পারবা, কি প্রোটিন? একটু কমেন্টে বলো তো কি প্রোটিন। হ্যাঁ, সাইক্লিন প্রোটিন। হ্যাঁ, সাইক্লিন প্রোটিন, প্রোটিনটা হলো সাইক্লিন, সাইক্লিন। আচ্ছা, ঠিক আছে। তো আর হলো আরএনএ, আরএনএও কিন্তু সংশ্লেষিত হয় এই G1 ধাপে। আর এই G2 ধাপে কি হয়, আনুষঙ্গিক যেগুলো প্রয়োজন সেগুলো এখানে হয়। আর এখান থেকে এর চেয়ে বেশি দরকার নাই, G1 এ কি কি হয়, S এ কি হয়, আর G2 তে কি কি হয়, এগুলো জানলেই হবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন দিচ্ছি, কুইজ নাম্বার 1। হ্যাঁ, প্রথম কুইজ। এক নাম্বার কুইজ, এম মাইটোসিসের কোন ধাপ? এটা কিন্তু সালামির কুইজ। এম যে অংশটা, এই যে সবাই অ্যান্সার করো।
কাইন্ডলি আনসার করো, এম মাইটোসিসের কোন ধাপ? সালামির প্রথম কুইজ। এই যে এম চিহ্নিত অংশটি মাইটোসিসের কোন ধাপ? সবাই কমেন্ট করো। সুমাইয়া তাবাসসুম বলছো প্রোমেটাফেজ। সন্ধ্যা বলেছো অ্যানাফেজ। আচ্ছা সবাই কমেন্ট করো, তারপর আমি আনসারটা বলছি কি। আচ্ছা আনসারটা হলো প্রোমেটাফেজ। আনসারটা কি? প্রোমেটাফেজ। তাহলে প্রথম কুইজে সালামি পেল কে? কি নাম? শৈবা তাবাসসুম। হ্যাঁ, শৈবা তাবাসসুম আমাকে ইনবক্সে একটা মেসেজ দিও, তোমার সালামি ক্লাসের পর তুমি পেয়ে যাবে। আচ্ছা কিভাবে এটা প্রোমেটাফেজ দেখো, আমরা কোষ চক্রটা কি পড়েছিলাম? কোষ আমি কিন্তু এখানে সাইন দেই নাই, কোথায় কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। বইয়ের মধ্যে কিন্তু এটা ছিল G1, এটা S, এটা G2, সাইন দেয়া ছিল যে এভাবে ঘুরতেছে। কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে এই G1 ধাপটা G2 থেকে অবশ্যই বেশি হবে। দেখো সময় এগুলো কিন্তু সময় মেজারমেন্ট করে। এটা হলো কত? 30 থেকে 50। G1 কত? 30 থেকে 40। আর G2 হলো কত? 10 থেকে 20, তাই তো? তুমি দেখো এই ঘরটা কিন্তু ছোট, এই ঘরটা কিন্তু তুলনামূলক G1 থেকে G2 থেকে বড়, তাই না? তো কিভাবে চলে জিনিসগুলো? G1 হয়, তারপরে হয় S, তারপরে হয় G2, তাই না? এখান থেকে তো কোষচক্র শুরু হয়েছে, এখানে এসে কোষচক্র শেষ, তারপরে কিন্তু কোষ বিভাজন শুরু হয়েছে। তাহলে এটা হলো 1 নাম্বার, এটা কি? প্রোফেজ। তারপরটা হলো 2 নাম্বার প্রোমেটাফেজ, তারপরে মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। বুঝতে পেরেছো কি? বুঝলে একটু কাইন্ডলি ইয়েস লেখো। আর সন্ধ্যা যে বলেছে অ্যানাফেজ, কি অ্যানাফেজ কেন হলো না বুঝতে পেরেছো? এদিক থেকে হলে অ্যানাফেজ হতো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এই যে অ্যানাফেজ। তুমি উল্টা বুঝতে পেরেছো, বইয়ের মধ্যে যেভাবে আছে তুমি সেভাবে বলছো, আমি কিন্তু এটা ঘুরাইয়ে দিছি। বইয়ে এটা ছিল G1 আর এটা ছিল G2। সালামি জিতছে শোয়েবা তাবাসসুম, প্রথম সালামি জিতছে। আচ্ছা যারা সবাই যদি বুঝতে পারো জিনিসটা একটু ইয়েস লিখো, ওয়াই লিখলেই হবে। তারপর আমি নেক্সট টপিকে চলে যাচ্ছি। শোয়েবা আমাকে একটু কাইন্ডলি ইনবক্সে মেসেজ করিও, ক্লাসের পর তুমি তোমার সালামি পেয়ে যাবে। আচ্ছা এখন আমাদের কি দেখো তো টপিক কি? মাইটোসিস এবং মিয়োসিসের এই যে পর্বগুলো আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলোর বৈশিষ্ট্যগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভাই। এই বৈশিষ্ট্যগুলো তো আমরা কিন্তু পড়তেছি, এগুলো একটু কি পয়েন্ট আকারে পড়তে হবে। যে ধরো প্রোফেজের মধ্যে তুমি যদি একটা রিডিং পড়ো তাহলে সবগুলো দেখবে গুলাই যাবে। একটু কি পয়েন্ট ধরে ধরে পড়ো, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওয়ালাইকুম সালাম ভাই মুইন। ঈদ তো শেষ, নাই আমি সালামি দিতাম। হ্যাঁ সিয়াম, সালামি দিতে আমি তো সালামি দিতেছি, ঈদ শেষ সালামি, ঈদ তো শেষ ভাই, তাই ঈদ শেষে সালামি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় কুইজটাও আমি করে ফেলি। কুইজ 2, সালামির 2 নাম্বার কুইজ।
সালামির 2 নাম্বার কুইজ। আচ্ছা সবাই এটার উত্তর করো। ইন্টারফেস কার কার মধ্যবর্তী পর্যায়? শোয়েব তাবাসসুম আনসার করেছে এ। আচ্ছা সবাই আনসার করে দেখি কারটা সঠিক হয়। কেউ কিন্তু একবারের বেশি উত্তর করতে পারবে না। তুমি বস ভাই, তুমি কিভাবে পারবা? তুমি বাচ্চা কাচ্চাদের পড়া পারবে না সিয়াম। এই সালামি চলে যাচ্ছে রে ভাই, তাড়াতাড়ি। প্রীতি ভৌমিক বলছে সি, সামিয়া চৌধুরী বলছে সি। আচ্ছা আমরা উত্তরটা দেখি কি। হ্যাঁ, কোষ চক্রটা কি ছিল এরকম না? আমি আমি এখানে মুছি। আচ্ছা আকাই, এই যে কোষ চক্রটা ছিল এরকম। ছোট ছিল অবশ্য। এটা কি G1 S G2 তাই তো? আর এটা ছিল মাইটোসিস কোষ বিভাজন। ইন্টারফেস কতটুকু বলো তো? এইটুকু ইন্টারফেসটা না? ইন্টারফেস। আচ্ছা ইন্টারফেস কিভাবে শুরু হয়? একটা মাইটোসিস ঘটে, তারপর ইন্টারফেস হয়, তারপর আবার মাইটোসিস ঘটে, আবার ইন্টারফেস হয়, আবার মাইটোসিস ঘটে, এরকম না? তা আমি কি বলছি, ইন্টারফেস কার কার মধ্যবর্তী পর্যায়। তো আমাদের তো এটাকে নিয়ে কাজ করতে হবে, তাই এইটুকু আমরা বাদ। দেখো তো, একটা মাইটোসিস শেষ আর একটা মাইটোসিস শুরু হওয়ার আগের যে সময়টা, সেটাই তো ইন্টারফেস। এই দেখো, এখান থেকে যদি আমি চিন্তা করি, একটা মাইটোসিস শেষ, এখানে তো এখান থেকে তো মাইটোসিস শুরু হয়েছে, এটা হলো প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। একটা মাইটোসিস শেষ আর একটা মাইটোসিস শুরুর আগ পর্যন্ত যে সময়টা, সেটাই তো ইন্টারফেস, তাই না? এখানে মাইটোসিস শেষ হচ্ছে কি দিয়ে? টেলোফেজ দিয়ে না? আর মাইটোসিস শুরু হচ্ছে কি দিয়ে? প্রোফেজ দিয়ে না? তাহলে উত্তরটা কি হবে বলো তো? এই যে টেলোফেজ আর প্রোফেজ, উত্তর সি। তো প্রথমে সি উত্তরটা দিয়েছে সামিয়া চৌধুরী, তাহলে সেও সালামি পেয়ে যাচ্ছে। আচ্ছা নিচের লেখা দেখা যায়নি তাই তো? দাঁড়াও একটা মিনিট, একটু পিছিয়ে দিই। আচ্ছা আমি একটু উপরে লিখতেছি এই জিনিসটা। একটা মাইটোসিস শেষ আরেকটা মাইটোসিস শুরুর আগের যে মাঝের যে সময়টা, সেটাই তো ইন্টারফেস। তো একটা মাইটোসিস কোষ বিভাজন কোন পর্বের মাধ্যমে শেষ হয়? টেলোফেজের মাধ্যমে শেষ হয় না? আর শুরু হয় কিসের মাধ্যমে? প্রোফেজের মাধ্যমে। তো আমি কোশ্চেনটা করেছিলাম ইন্টারফেস কার কার মধ্যবর্তী পর্যায়, সেটা হলো টেলোফেজ আর প্রোফেজ, কিন্তু একজন উত্তর করেছিল যে প্রোফেজ আর টেলোফেজ। আচ্ছা দেখো তো, প্রোফেজ কোনটা? এটা না? এটা তো প্রোফেজ আর এটা হলো টেলোফেজ। তো প্রোফেজ আর টেলোফেজের মধ্যবর্তী পর্যায় এইটা। তাহলে উত্তরটা কি তোমারটা হলো? অ্যানসার করেছিল শোয়েবা তাবাসসুম। কেন তোমারটা ভুল হয়েছে বুঝতে পেরেছো কি? উত্তরটা কেন সি? যদি বুঝে থাকো কাইন্ডলি একটু ইয়েস লিখো কমেন্টে। আচ্ছা এখানে কি ওইরকম নিয়ম থাকবে যে একটা কোশ্চেন আনসার করছো ভুল, তারপরে কোশ্চেন যদি ভুল আনসার করো সালামি বাদ, এরকম কি রাখা যায়? সিয়াম বন্ধু কি বলো? মুইন ভাইয়ের রুল কি এখানে অ্যাপ্লিকেবল হবে? হ্যাঁ, সামিয়া চৌধুরী এই কুইজের উইনার। একটা কোশ্চেন আনসার সঠিক করলে আরেকটা ভুল করলে তো প্রিভিয়াস সালামি কাটা, এরকম কি রাখা যায় নাকি? না দেওয়ার প্ল্যানিং। আচ্ছা তো ইজি প্রশ্নই তো না না, ঈদ সালামির মধ্যে এই কুইজ হবে না। যারা সালামি পেয়েছো তারা অবশ্যই সালামি পাবা।
আচ্ছা, তো এখন তো কোশ্চেন কুইজ দুইটা হয়ে গেল, এখন আমরা আবার পড়াশোনায় চলে আসি। আচ্ছা, মাইটোসিসের যে প্রোফেজ ধাপ আছে, কি প্রোফেজ, প্রোফেজের মধ্যে এগুলো আমি যদি লিখি ভাই একটা ক্লাসে কখনোই শেষ করা সম্ভব না। আমি জাস্ট কি পয়েন্টগুলো বলি, তোমরা ফাইন্ড আউট করে নাও। মাইটোসিসের কি প্রোফেজ বলতেছি, প্রোফেজের মধ্যে কি হবে, ডিহাইড্রেশন হবে, ডিহাইড্রেশন হবে মানে জল বিয়োজন হবে, জল বিয়োজন, জল বিয়োজন হলে কি হবে, ক্রোমোজোম। আচ্ছা, এখানে একটা বোঝার বিষয় আছে, এই যে সুতার মতো, সুতার মতো এগুলোর নাম কি বলতে পারবা, এগুলোর কি ক্রোমোজোম, ক্রোমাটিড না ক্রোমাটিন, কে বলতে পারবা? অল্প করে দিল সবাইকে খুশি রাখি। আচ্ছা, সালামি মিস হবে না, সালামি এবার পেয়ে যাবা, সালামি কোনো কাটা যাবে না। এই মঈন ভাইয়ের মতো আমি তো খারাপ না যে কেউ প্রশ্ন না পারলে সালামি কাটা দিব। হ্যাঁ, সামিয়া চৌধুরী বলতেছে ক্রোমোজোম, ভাইয়া এটা ক্রোমোজোম না, এটা হলো এটা হলো ক্রোমাটিন। প্রোফেজ ধাপে প্রথমে থাকে ক্রোমাটিন, কি ক্রোমাটিন, যখন জল বিয়োজন ঘটতে থাকে তখন আস্তে আস্তে এটা মোটা হয়, তারপরে এটা কি হয় জানো, এটা হয় ক্রোমোজোম, ক্রোমোজোম। আরো যখন মোটা ও খাটো হয় সেটা হয় ক্রোমাটিড। এখন কি জিনিসটা ক্লিয়ার, কোনটা ক্রোমোজোম, কোনটা ক্রোমাটিন আর কোনটা ক্রোমাটিড, বুঝতে পেরেছো কি? এখানে কি হয়, ক্রোমোজোম গুলো আস্তে আস্তে মোটা ও খাটো হতে থাকে, এবং এই যে দেখো এটা তো ক্রোমাটিন তাই না, এটা কি ক্রোমাটিন, তো সেন্ট্রিওল ব্যতীত এই ক্রোমাটিনটা দুই ভাগে ভাগ হয়ে যায়, এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, এখান থেকে শুধু ভাগ হয়ে যায়। হ্যাঁ, সেন্ট্রিওলটা ব্যতীত ক্রোমাটিনটা ভাগ হয়ে এটা ক্রোমোজোম হয়ে যায়, বুঝতে পেরেছো কি? তো প্রোফেজ থেকে এগুলো জানলেই হবে। তারপর হলো বুঝলে ভাই একটু কাইন্ডলি ওয়াই লিখো, ইয়েস লিখো। সেন্ট্রিওল ছাড়া ক্রোমাটিনটা দুই ভাগে ভাগ হয়ে যায় প্রোফেজ ধাপে। আর প্রোমেটাফেজ ধাপে কি হয়, আমি কিন্তু এর আগে পড়াই গেছি এই জিনিসটা, যে মাকু যন্ত্র তৈরি হয়, উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে হলো মাইক্রোটিউবিউলস তৈরি করে, আর প্রাণী কোষে মাকু যন্ত্রটা তৈরি করে হলো তোমার সেন্ট্রিওল, তাই না? হ্যাঁ, সিয়াম ভাই সবাইকে সালামি দিবে, সিয়াম ভাই, সিয়াম ভাইয়ের অনেক মন বড়, সিয়াম ভাই সবাইকে সালামি দিয়ে দেন। আর আচ্ছা, এবার হলো প্রোমেটাফেজ, আমরা ক্লাসে আসি, একটু সালামি সালামি করতে ক্লাসটা দেরি হয়ে যাচ্ছে। প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ ধাপে কি হয়, মাকড় যন্ত্র তৈরি হয়, তাই না? এখন এখানে একটা জিনিস, এর আগের ধাপে যে সেন্ট্রিওল ছিল, সেন্ট্রিওল তো ভাগ হয়নি, সেন্ট্রিওল গুলো কোথায় যুক্ত হয় জানো, এই যে এখানে সেন্ট্রিওল গুলো যুক্ত হয়। তো এই কোন প্রোটিনের মাধ্যমে এই মাকড় যন্ত্রের মধ্যে সেন্ট্রিওল যুক্ত হয়, কেউ কি কমেন্টে বলতে পারবা কোন প্রোটিনের, কোন প্রোটিনের সাহায্যে? সিয়াম ভাই ভালো আছে, সালামি দে, তো আজকেও তো আমি সালামি দেবো, দুইজন তো পেয়ে গেল সালামি, এখন তুমি তো পাও নাই। আচ্ছা, তোমাদের জন্য আরো কুইজ আছে, নেক্সট দেখতেছি ব্যাপারটা। আচ্ছা বলো, কোন প্রোটিনের সাহায্যে, হিস্টোন প্রোটিন, হয়নি তো, কাইনেটোকোর নামক একটা প্রোটিন আছে, ওই প্রোটিনের সাহায্যে এই মাকড় যন্ত্রের সাথে সেন্ট্রিওলটা যুক্ত হয়, বুঝতে পেরেছি কি প্রীতি? আর এখানে কিন্তু অনেকগুলা ফাইবার থাকে, সবগুলোর সাথে কিন্তু এই যে সেন্ট্রিওল থাকে না। ধরো এখানে 3টা ফাইবার ছিল, এখানে 2টার সাথে
সেন্ট্রিওল যুক্ত হয়েছে, মানে ক্রোমোজোম যুক্ত হয়েছে। তো যেই যেই ফাইবারগুলোর সাথে এই সেন্ট্রিওলটা যুক্ত হয় সেই ফাইবারটাকে কি বলা হয় বলো? এই জিনিসগুলো কিন্তু ইজি, কিন্তু আমাদের মানে গুলায় যায় জিনিসটা। জানি না প্রোটিন, না ভাই, এখানে কাইনেটোকোর প্রোটিন। হ্যাঁ, তো এই যেইগুলোর সাথে এই সেন্ট্রিওলটা যুক্ত হয় সেগুলোকে বলা হয় ট্র্যাকশন ফাইবার, আর যেগুলোর সাথে যুক্ত হয় না সেগুলো কিন্তু ট্র্যাকশন ফাইবার নয়, স্পাইন ফাইবার। ভাই ট্র্যাকশন ফাইবার বুঝতে পেরেছো? এই জিনিসগুলো কিন্তু বইয়ে আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে একটু, ধরো প্রোমেটাফেজ তো অনেক পড়তেছো, এত পড়ছো যে এই জিনিসটা এখন মনে নাই। তো তোমরা একটু কি পয়েন্ট ধরে ধরে পড়ো যে এখানের মধ্যে কোন জায়গা থেকে প্রশ্ন হইতে পারে, কোন জায়গাগুলো কি পয়েন্ট। যেমন এখানে কাইনেটিক একটা কি পয়েন্ট, তারপর এই যে ট্র্যাকশন ফাইবার, আর প্রোফেজে ছিল জল বিয়োজন ঘটে, তারপর সেন্ট্রিওলটা ভাগ হয় না কিন্তু ক্রোমোজোমটা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বুঝতে পেরেছো কি? যদি বুঝে থাকো কাইন্ডলি একটু ইয়েস লিখো। আর তারপরে চলে যাচ্ছি মেটাফেজ ধাপে। আচ্ছা, মেটাফেজ এগুলো থেকে খুব ইজি ইজি প্রশ্ন হয়। এই প্রশ্নটা কিন্তু বারবার হচ্ছে যে মেটাকাইনেসিস কোথায় দেখা যায়? মেটাফেজ ধাপে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার হয়েছে। সিয়াম নাইম ভাইকে অনেক জোশ লাগছে ভাই, পাম মাইরো না বুঝছো, আমি পা বাইধা রাখছি খাটের সাথে যাতে উইরা না যায় তোমার পামে। তবে ভাই তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা বলো, আমরা ক্লাসে চলে আসি। তো সালামি আবার আসতেছে, আমরা এই ক্লাসটা করে নিই। তো মাইটোসিসে কি হয়? মেটাকাইনেসিস ঘটে। কি পয়েন্ট কি হয়? মেটাকাইনেসিস ঘটে। মেটাকাইনেসিস ঘটে। 2 নাম্বার কি হয়? সবচেয়ে মোটা ও খাটো হয়। সবচেয়ে মোটা ও খাটো হয়। কি মোটা ও খাটো হয়? কি ক্রোমাটিড। আচ্ছা 3 নাম্বার কি? এই যে ইয়াগুলো, সবগুলো ক্রোমোজোম ক্রোমাটিড কি করে? বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বুঝতে পেরেছো কি? সেন্ট্রিওল গুলো, সেন্ট্রোমিয়ার গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। আচ্ছা, সেন্ট্রোমিয়ার আর সেন্ট্রিওল কিন্তু ভাই গুলায় ফেলো না কখনো, দুটো কিন্তু ভিন্ন জিনিস। আর এই মেটাফেজ ধাপে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে যায়। সেন্ট্রোমিয়ার ভাগ হয়। তুমি যদি এই গতিপথগুলো একটু ভিজুয়ালাইজ করে পড়ো, দেখো প্রথম ধাপে কি হয়েছিল? জল বিয়োজন হয়েছিল, তারপর ক্রোমোজোম একটু মোটা হয়েছিল, তারপর ট্র্যাকশন ফাইবারের সাথে যুক্ত হয়েছিল, তারপর মাইটোসিসে কি মেটাফেজে কি হচ্ছে? এগুলা বিষুবীয় অঞ্চলে অবস্থান করতেছে। এই যে দেখো সেন্ট্রোমিয়ারটা যে ভাগ হয়, এই চিত্রটা ফিগারটা একটু লক্ষ্য করো তাহলে ক্লিয়ার বুঝতে পারবা। এটা তো চিত্রটা, তাই না? এখানে তো ছিল, এরকম ছিল না? তো সেন্ট্রোমিয়ার যখন ভাগ হয়ে যায়, এই যে দেখো এই মাঝ থেকে ধরলাম ভাগ হয়ে গেল, না? তারপর কি করে? অ্যানাফেজ ধাপ যেটা আসছে, গতিপথ। অ্যানাফেজ ধাপে এই অপত্য যে দুইটা সেন্ট্রোমিয়া ক্রোমাটিড তৈরি হলো, সেটা তাদের মেরুর দিকে ধাবিত হইতে থাকে। সেক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা হয় অগ্রগামী আর বাহুগুলো হয় অনুগামী, এরকম হয়। অ্যানাফেজ ধাপটা হয় এরকম, এরকম হয়। এই সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে আবার এই ক্রোমোজোমগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। ধরো এই যে, আচ্ছা আমি উপরে লিখি অ্যানাফেজ ধাপটা, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে। দেখো একটার সাথে কিন্তু একটা রিলে, তুমি একটা গতিপথ যদি এইগুলো একটু ভিজুয়ালাইজ করে পড়ো যে কি হচ্ছে কি হচ্ছে, তাহলে দেখবা ইজিলি মনে থাকবে। তো অ্যানাফেজ ধাপকে কিন্তু গতি পর্যায়ে বলা হয়, কারণ হলো এখানে সেন্ট্রোমিয়ার গুলো মেরুর দিকে ধাবিত হতে থাকে। এই যে দেখো এভাবে যাচ্ছে, আর সবসময় এই যাওয়ার সময় সেন্ট্রোমিয়ার হয় অগ্রগামী আর বাহুগুলো হয় অনুগামী। যখন একটা এই ক্রোমোজোমে ক্রোমাটিডের
মাঝে সেন্ট্রোমিয়ারটা থাকবে, আরেকটার মধ্যে দেখা যাবে একটু নিচে, আরেকটার মধ্যে দেখা যায় যে একদম এখানে দেখা যায় একদম মাথায়। যখন মাঝে থাকবে সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক, যখন মাঝে থেকে একটু পাশে থাকবে সেটা হলো কি সাবমেটাসেন্ট্রিক, আর যেটা একদম মাথার কাছাকাছি থাকবে সেটাকে বলা হয় একোসেন্ট্রিক, আর যেটা একদম মাথায় থাকে সেটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। তো মেটাসেন্ট্রিক কোনটা? মেটাসেন্ট্রিক হলো ভি এর মতো, আর সাবমেটাসেন্ট্রিক হলো এল এর মতো, একোসেন্ট্রিক হলো আই এর মতো, জে এর মতো। একোসেন্ট্রিক কি এর মতো? জে এর মতো, এই জে এর মতো। আর টেলোসেন্ট্রিক হলো আই এর মতো। বুঝতে পেরেছো কি? এগুলা থেকে কিন্তু প্রশ্ন হয় যে মেটাসেন্ট্রিকের আকৃতি কি রকম, বা এল এর মতো কোন কোন ক্রোমাটিডটি, সেটা হলো সাবমেটাসেন্ট্রিক। বুঝতে পেরেছো কি? যদি বুঝে থাকো ক্লিয়ার বলো, আমি একটা কোশ্চেন দিচ্ছি এগুলো থেকে। এই জিনিসটা কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ে একদম ডিটেইলস ভালোভাবে দেখানো আছে, যে ওই যে কোষের গঠন যে অধ্যায়টা আছে ওইখানে। তো এখানে জাস্ট এইটুকুই বলা যে ভি এর মতো হলো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক হলো এল এর মতো, আর একোসেন্ট্রিক হলো আই এর জে এর মতো, আর টেলোসেন্ট্রিক হলো আই এর মতো। এখান থেকে একটা কোশ্চেন আসছিল 18-19-এ ঢাবিতে, সেটা হলো গতি পর্যায় কোনটি? গতি পর্যায়ে দেখা যায় কোনটিকে? গতি পর্যায়ে দেখা যায় কোন গতি পর্যায় কোনটি বলো? এটা তো শুধু এখনই বললাম, অ্যানাফেজ ধাপটা হলো গতি পর্যায়। বুঝতে পেরেছো? যদি বুঝতে পারো কাইন্ডলি, হ্যাঁ অ্যানাফেজ ধাপ। সুবাইয়া তাবাসসুম, থ্যাংক ইউ। অ্যানাফেজ, হ্যাঁ প্রীতি ভৌমিক, তোমাকে থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আর টেলোফেজ অ্যানাফেজের মধ্যে টেলোফেজ ধাপটা আর প্রোফেজ ধাপের রিভার্স। প্রোফেজ ধাপে আমরা কি পড়েছিলাম? প্রোফেজ ধাপে পড়েছিলাম যে জল বিয়োজন ঘটে, আর টেলোফেজ ধাপে কি হয়? জল যোজন ঘটে, মানে পানি যোজন ঘটে, যার ফলে আর এগুলো আবার আস্তে আস্তে অদৃশ্য হতে থাকে। ইয়াগুলো ক্রোমাটিড গুলো আবার ক্রোমাটিনে পরিণত হয়, নিউক্লিয়ার এনভেলপ আবার আসতে থাকে। আমি দুইটা কথা বলতে ভুলে গেছিলাম, ওই যে প্রোফেজের শেষে কিন্তু নিউক্লিয়ার এনভেলপ আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকে, প্রো মেটাফেজে একদম বিলুপ্ত হয়ে যায়। তো এই জিনিসটা আসলে বই থেকে পড়ে ফেলবা। আচ্ছা, তারপরে আমাদের হলো মায়োসিস কোষ বিভাজন। মায়োসিস কোষ বিভাজন হলো দুইটা ভাগে ভাগ করা যেতে পারে, করা যায়। একটা হলো মায়োসিস 1, আর একটা হলো মায়োসিস 2। মায়োসিস 1 হলো হ্রাসমূলক, আর মায়োসিস 2 হলো মাইটোসিসের মতো সমীকরণী। এটা তো বেসিক কথাবার্তা। এখন মাইটোসিস 1 কে আবার অনেক প্রোফেজের উল্টা টেলোফেজ। জি ভাই, প্রোফেজের উল্টা টেলোফেজ। আচ্ছা, সামিয়া চৌধুরী কি কমেন্ট করলো বুঝি নাই স্যার আমাকে। হ্যাঁ সামিয়া চৌধুরী, তোমাকেও থ্যাংক ইউ। তো প্রোফেজ 1 কে মায়োসিস 1 কে আবার প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1, এই চারটা ভাগে ভাগ করা যায়। এবং এই প্রোফেজ 1 কে আবার ভাগ করা যায়। ওয়েলকাম, থ্যাংক ইউ। পাঁচটা ভাগে কি কি? লেপটুটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। কি
কি বললাম, মায়োসিস 1 এর আবার 4টা ধাপ, একটা হলো প্রোফেজ 1, প্রোফেজ 2, প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তো প্রোফেজ 1টা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটাকে আবার 5টা ভাগে ভাগ করা হয়। একটা হলো লেপ্টোটিন, একটা হলো জাইগোটিন, একটা হলো প্যাকাইটিন। আচ্ছা, একটা ইজি প্রশ্ন করি, মায়োসিস কোষ বিভাজনকে যে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, সেখানে ক্রোমোজোমের কয়বার বিভাজন ঘটে আর নিউক্লিয়াসের কয়বার বিভাজন ঘটে বলো তো? কমেন্টে বলো। নিউক্লিয়াসের বিভাজন হয় 2বার আর ক্রোমোজোমের বিভাজন হয় 1বার। তো এগুলা তো শেষ। এই জিনিসগুলো থেকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব এই লেপ্টোটিনে কি হয়, লেপ্টোটিনের যেই বৈশিষ্ট্যগুলো, এটাও প্রোফেজের মতো, এখানেও জল বিয়োজন ঘটে। লেপ্টোটিন এর একটা বাংলা শব্দ আছে, হ্যাঁ, এগুলার কিছু কিছু বিশেষ নাম, বিশেষ করে অর্থগুলো একটু জানতে হবে। এটা হলো সূক্ষ্ম সুতার মতো। কমেন্ট করছো কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, প্রীতি এবং সামিয়া যদি, তোমাদের সকলকে ধন্যবাদ, তোমরা সঠিক উত্তর দিয়েছো। সূক্ষ্ম সুতা। আর জাইগোটিনে কি হয়, জোড়া বাঁধে। আর প্যাকাইটিনে হলো ক্রসিং ওভার হয়। ডিপ্লোটিনে কি হয়, আচ্ছা এখানে দেখো, লেপ্টোটিনের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কি পয়েন্ট আছে, সেগুলো আমি বলতেছি, এগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, সবকিছু লিখতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে ক্লাসটা। তো লেপ্টোটিনের মধ্যে কি হয়, ক্রোমোজোমটা সংকুচিত হয় এবং অধিক রঞ্জক ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। বুঝতে পেরেছো কি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হলো, লেপ্টোটিনের মধ্যে ক্রোমোমিয়ার দেখা যায়। এই যে ধরো এটা, এটা হলো ক্রোমোজোমটা, তাই না? এই ক্রোমোজোমের মধ্যে এরকম মুক্তার দানার মতো দেখা যায়, এই যে এরকম, এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। তো ক্রোমোমিয়ার প্রশ্ন এইভাবে আসে যে মায়োসিসের কোন ধাপে ক্রোমোমিয়ার দেখা যায়? কোন ধাপে বলো তো? লেপ্টোটিনে। আচ্ছা, আমি কোশ্চেন করে করে এগুলা আগে মানে আগাই নি। আচ্ছা, একটা কোশ্চেন করি, বলো তো বুকেট দেখা যায় কোথায়? বুকেট, বুকেট বা বাকি কোথায় দেখা যায়? লেপ্টোটিনেই কিন্তু। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? লেপ্টোটিন, ওকে। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হলো, সিনন্যাপস দেখা যায় কোন ধাপে? সিনন্যাপস দেখা যায় কোন ধাপে? আনসার করো। আমি কিন্তু সবগুলো বিগত বছরের আসা কোশ্চেন থেকে কোশ্চেন করতেছি। হ্যাঁ, জাইগোটিনে। তো জাইগোটিন মানে কি, জোড়া বাঁধা। ধরো আরেকটা জিনিস, এই যে আমাদের যে কোষ বিভাজনের মধ্যে যে এরকম ক্রোমোজোমটা আসে, ক্রোমোজোমের তো এরকম 2টা বাহু থাকে না, এখানে কিন্তু একটা আসে বাবার কাছ থেকে, আরেকটা আসে মায়ের কাছ থেকে। সেটা কি জানতা সবাই? 2টা বাহু, একটা আসে বাবার কাছ থেকে, একটা যে আসে মার কাছ থেকে। হ্যাঁ, জাইগোটিন যারা বলতেছে তাদের উত্তর সঠিক হয়েছে। এই জিনিসটা কি জানতা, একটা যে আসে বাবার কাছ থেকে, একটা যে মায়ের কাছ থেকে? যদি জানতে, ইয়েস লিখো তো। আচ্ছা ঠিক আছে। তো এই জাইগোটিনে কি হয়, 2টা ক্রোমোজোম জোড়া বাঁধে। এই জোড়া বাঁধার প্রক্রিয়াটাকে বলা হয় কি, সিনন্যাপস। আর এই জোড়া বাঁধাটাকে বলা হয় বাইভ্যালেন্ট। হ্যাঁ, 2টা জাইগোটিন। সিনন্যাপস ও বাইভ্যালেন্ট প্যাচ লেগে যেত। আচ্ছা, সিনন্যাপস হলো প্রক্রিয়া, হ্যাঁ, আর বাইভ্যালেন্ট হলো যেই জিনিসটা হচ্ছে সেটা। ধরো এই যে আমি একটা কাজ করতেছি, হ্যাঁ, আমি তো লিখতেছি, আমি কোন প্রক্রিয়ায় লিখতেছি? এই যে বাংলা মানে বাংলা ভাষা দিয়ে লিখতেছি না, যে প্রক্রিয়াটাই লিখতেছি সেটা হলো তোমার সিনন্যাপস। আর যা লিখতেছি, এই লেখা, ধরো মাইটোসিস লিখতেছি, বা একটা ধরো বায়োলজি পড়াচ্ছি আজকে, এই বায়োলজিটা হলো তোমার কি,
ভাইভ্যালেন্ট, বুঝতে পেরেছো? ভাইভ্যালেন্ট, ভাইভ্যালেন্ট হলো ফল আর সিননেপস হলো প্রক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, এই সবগুলোর মধ্যে প্যাকাইটিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্যাকাইটিনের কি কি হয় দেখো, 1 নাম্বার ক্রসিং ওভার হয়, ক্রসিং ওভার হয়। 2 নাম্বার কায়াজমা সৃষ্টি হয়, কায়াজমা সৃষ্টি হয়। ট্রেটার দেখা যায়। ক্রিস্টাল ক্লিয়ার, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা দেখো, ক্রসিং ওভারটা কি, যখন যেটা নন সিস্টার ক্রোমাটিড, এই দেখো এই যে এটা যদি একটা ক্রোমাটিড হয়, এই যে এটা আরেকটা ক্রোমাটিড, যখন একই সেন্ট্রিওল থেকে দুইটা, এই যে এই দুইটা হলো সিস্টার ক্রোমাটিড, এটা একটা এটা একটা, একটা বাবার কাছ থেকে আসে ফাদার, একটা মায়ের কাছ থেকে আসে ফাদার। এটার ক্ষেত্রে একটা ফাদারের কাছ থেকে আসে, একটা মাদারের কাছ থেকে আসে। কিন্তু এই দুইটার মধ্যে যখন অংশের বিনিময় ঘটে, তখন কি হয় জানো, এখানে একটা কায়াজমার মতো সৃষ্টি হয়। এই যে যদি আমি এই সূক্ষ্ম এই জায়গাটা চিন্তা করি, যেখানে অংশের বিনিময় ঘটতেছে, এইটুকু মুছে দিই, এক আকৃতির হচ্ছে না, এটাকে বলা হয় কায়াজমা। হ্যাঁ, তো কায়াজমা কোথায় দেখা যায়? প্যাকাইটিনের মধ্যে। আর এখানে কিন্তু দেখো, এখানে আবার কি হয়, এই এই ক্রোমোজোমের একটু খন্ডাংশ ওইখানে যুক্ত হয়ে যায়, বা এটাটা ওইটার মধ্যে যুক্ত হয়ে যায়। এই অংশের বিনিময় যে ঘটে, সেজন্য এখানে তোমার বৈচিত্র্য চলে আসে, একটার বৈশিষ্ট্যটা একটু চেঞ্জ হয়ে যায় বা নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। আর ডিপ্লোটিনে কি হয়, টার্মিনাইজেশন ঘটে। এই কি পয়েন্ট, ডিপ্লোটিনের মধ্যে যে টার্মিনাইজেশন ঘটে, এই জিনিসটা যদি মনে রাখো তাহলে বুঝতে, মানে এখান থেকে এই জিনিসটা থেকে প্রশ্ন আসে যে টার্মিনাইজেশন কোন পর্যায়ে দেখা যায়, মায়োসিস 1 এর মায়োসিস 1 এর প্রোফেজ 1 এর কোথায়, ডিপ্লোটিনের মধ্যে। বুঝতে পেরেছো কি? আচ্ছা, তারপর কি পড়তে হবে দেখো, ক্রসিং ওভারটা পড়বা, ক্রসিং ওভারের গুরুত্ব পড়বা, মাইটোসিস এবং মায়োসিসের বৈশিষ্ট্য পড়বা। কি বললাম, মাইটোসিস এবং মায়োসিস, মাইটোসিস এন্ড মায়োসিসের এই দুইটার বৈশিষ্ট্য পড়বা। আর একটু ভিজুয়ালাইজেশন করে, মানে একটু ভেবে ভেবে দেখবা যে, তুমি যদি একটু ডিপলি চিন্তা করো তাহলে দেখবা যে সবকিছু তোমার মাথায় ভাসবে, একটার পর একটা কি সকলে একটা আমরা কিন্তু এভাবে ভাগ করে করে পড়ছি, যখন এগুলো যে আসলে ঘটতেছে এখানে কিন্তু কোনো পর্যায়ে ভাগ করা যায় না, একদম কন্টিনিউয়াস সবগুলো। বুঝতে পেরেছো এখান থেকে কি কি পড়া উচিত? তো আজকে শেষ কুইজ, আমাদের কিন্তু দুইজন কুইজ বিজয়ী পেয়ে গেলাম না, যে দুইজন বিজয়ী তারা কিন্তু আমাকে মেসেঞ্জারে নক দিও কাইন্ডলি ক্লাসের পর, হ্যাঁ, তাহলে তোমাদের সালামিটা দিয়ে দেব। এখন আজকের আমরা শেষ কুইজ, একটু কনসেপচুয়াল জিনিসটা, এটা কিন্তু আমি একটু আগে পড়াইছি, এটা দেওয়ার কথা ছিল না, তাও দিচ্ছি যেহেতু পড়াইছি সেজন্য। বলো, এই এক্স কি কোন পর্যায়ে, এই প্রশ্নটা আমি আগে দিয়েছি কিন্তু এবার একটু ঘুরাই দিছি। এটা শেষ কুইজ, আজকের ক্লাসের আপাতত শেষ কুইজ। বলো এটার উত্তর কি হবে? সবাই ঝটপট কমেন্টে জানাও। প্রীতি কি লিখছো এটা?
কিছু নাই, কোশ্চেনে কিছু নাই, জাস্ট এক্স কি এই ফিগার দিয়ে বলো। আমি কি ফিগারটা একটু আগে বুঝাইছি। আনসারটা করো একটু জলদি জলদি, মাথা ঘুরাইতেছে। এরকম একটা প্রশ্ন যশোর বোর্ডে আসছিল, যশোর বোর্ড 17 সালে, যশোর বোর্ড 17 সালে আসছিল। খালি যে বায়োলজি যে খালি মুখস্থের বিষয় না, সেটা কিন্তু এখানে বোঝা যাবে। কি বলছো? প্রোমেটাফেজ। আচ্ছা দেখি কি হয়, সবাই আনসার করো, তারপর আমি আনসারটা বলতেছি। দেখি এই সালামিটা কে নিতে পারে। ঈদ শেষ সালামি, ঈদ শেষ এবং শেষ সালামি। ভাই এই কোশ্চেন একটু আগে বুঝাইছি ওদেরকে, সেই জন্য একটা ট্রায়াল দিলাম, পরীক্ষা, ক্লাস এক্সাম, ক্লাস এক্সাম। এটা তো কোশ্চেন না, এটা ক্লাস এক্সাম, ক্লাস এক্সাম। সামিয়া সামিয়া যদি বলছো অ্যানাফেজ, প্রীতি বলছো প্রোমেটাফেজ, অ্যামফেজ। আমি তো শুধু এই ঘরটাকে বলছি। প্রীতি কোশ্চেনটা বুঝো, আমি শুধু এই যে এই ঘরটাকে বলছি। এই ঘরটা কি? অ্যানাফেজ লাগতেছে, যে কোনো একটা, একজনে একটা আনসার করবা, বারবার আনসার করলে কোনটা নিব? আচ্ছা এখন থেকে সময় স্টার্ট, আগে যা করছো করছো, এখন বলো, এখন চিন্তা ভাবনা করে বলো। আগে আনসার গুলো আমি নিলাম না, সবাই 2-3টা আনসার করছো, এখন থেকে কমেন্ট করো, এখন বলো কোনটা উত্তর হবে। অ্যানাফেজই হবে, প্রীতি বলছো। আচ্ছা তারপরে আচ্ছা ওইটা ভুল, হ্যাঁ অ্যানাফেজ অ্যানাফেজ অ্যানাফেজ। আচ্ছা ঠিক আছে, এখন আমি আনসারটা করি, সবাই দেখো। আচ্ছা আমি যে ক্লাসের মধ্যে একটু আগে বলেছিলাম কি, G1 ধাপটা সব সময় G2 থেকে বড় হবে, আর তাদের সিকোয়েন্সটা কি, G1 তারপর হলো S তারপর হলো G2, তাই তো? এখানে দেখো তো কোন ধাপটা ছোট মনে হচ্ছে, এটা কি ছোট মনে হচ্ছে না, এটা এটা বড় মনে হচ্ছে না? এটা তো অনেক বড়, S তো সবচেয়ে বড়। S এর সময় কত? 30 থেকে 50। G1 এর সময় কত? 30 থেকে 40, আর এটা হলো 10 থেকে 20, তাই তো? এরকম। তো এটা তো 30 থেকে 50 চলে গেল, এটা তো এটা থেকে এরপরে ছোট হলো এটা, এটা কত? এটা হলো G1, এটা হলো G2, তাই তো? তার সিকোয়েন্স কি, G1 তারপর S G2, তার G1 S তারপর হলো G2, G2 এর পরে তো কোষ বিভাজন শুরু হবে। তাহলে এটা কি? এটা হলো প্রোফেজ, তারপর এটা হলো প্রোমেটাফেজ। ক্লিয়ার? কে কে পারলা দেখি তো। আশা করি প্রোমেটাফেজ কেউ দেওনি। এখন দিলে হবে না প্রীতি, আমি আনসার করে ফেলেছি। তো এই কুইজ থেকে কেউ সালামি নিতে পারলো না, আন্তরিকভাবে দুঃখিত। এখন কি ক্লিয়ার? আমি যে জিনিসটা এর আগে একবার বুঝাইছি, এটা দেখো বায়োলজি খালি কি মুখস্থের বিষয়, আমরা কিন্তু বইয়ের মধ্যে পড়ে আসছি, এটা G1 এটা S এটা G2, তাহলে কিন্তু হয়ে গেছিল প্রোফেজ প্রোমেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ। কিন্তু এটা কিন্তু ভাই কনসেপ্টটা বুঝতে হবে। আচ্ছা এখন কি ক্লিয়ার জিনিসটা? এই কোষ চক্রের আমরা কিন্তু এই 2 বছর যাবত পড়তেছি কোষ চক্র, এই জিনিসটাকে আগে জানতাম? একটু যদি মানে বুঝা পড়ো তাহলে কিন্তু এটা 17 সালে আসছিল এইচএসসি তে। আমি কোশ্চেন দেখে তো অবাক হয়ে গেছি, কি এটা কি প্রশ্ন আসলো, তো অনেকক্ষণ। আচ্ছা যাই হোক, তো শেষ কুইজের সালামি কেউ নিতে পারলো না। তো আজকের ক্লাসটা মানে এইটুকুই থাকলো, যা যা বললাম এই টাইপগুলো পড়বা, ইনশাআল্লাহ এই চ্যাপ্টার থেকে আর কোনো সমস্যা থাকবে না। বুঝতে পেরেছো কি? তো আজকের ক্লাস কেমন লাগলো সবাই একটু কাইন্ডলি কমেন্টে জানাও। ছোট্ট ছোট্ট করে বলতে পারো যে হইছে ভালো, মোটামুটি, ঘোরার দিন, যা ইচ্ছা তোমাদের কাছে, যে যার যেমন লাগে। আরেকটা কোশ্চেন, আচ্ছা আরেকটা কোশ্চেন কি দেওয়া যায়? কি বলো সবাই? আরেকটা বোনাস কোশ্চেন কি দেবো ঈদ সালামি? তো প্রীতি তো আমাকে বলে ও নাকি আমার কাছে সালামি চাইলে আমি ওকে ঈদ মোবারক জানাই।
থ্যাংক ইউ সিয়াম, ধন্যবাদ বন্ধু। আচ্ছা আচ্ছা, আরেকটা শেষ কোশ্চেন, তাহলে এটা এই চ্যাপ্টার থেকে দিব না, আমার খেয়াল খুশি মতো দিব, যাতে তোমরা সালামিটা নিতে পারো। ঈদ মোবারক ভাই, তোমাকে ঈদ মোবারক। আচ্ছা কোশ্চেন মুখে মুখে বলে ফেলি, এটাও সালামি পাবা যে পারো। ডিমের কুসুমের মধ্যে কোন প্রোটিন থাকে? হ্যাঁ, ডিমের কুসুমের মধ্যে, ঝটপট আনসার করো। ডিমের কুসুমে আর আর এটার পর আরেকটা কোশ্চেন থাকবে, 4টা কোশ্চেন, তাহলে সালামিটা সবাই পেয়ে যাবে। হ্যাঁ বলো, ডিমের কুসুমের মধ্যে কোন প্রোটিন থাকে? তোমরা কি বইটই কিন্তু এখন খুলবা না, ঝটপট উত্তর করো। ডিমের কুসুমে কোন প্রোটিন থাকে? অপশন নাই। এই যে বোনাস বোনাস প্রশ্নের মধ্যে কিসের অপশন আবার? অপশন তো ছিল যেগুলো দেওয়ার ছিল, এখন তো বোনাস কোশ্চেন, এগুলো অপশন ছাড়া। কোথায় প্রীতি? আনসার করো সবাই। আচ্ছা, শোয়েবা তাবাসসুম কি বলছে? গ্লোবিউলিন। তারপর সামিয়া চৌধুরী বলেছে অ্যালবুমিন, উম্মে হাবিব বলেছে গ্লোবিউলিন। ডিমের কুসুম বলেছি আমি, হ্যাঁ। না কট খেয়ে যাওয়ার মতো না, ইজি প্রশ্নই দিছি, আমি তো বললাম এই চ্যাপ্টার থেকে দিব না। আচ্ছা, এটার উত্তরটা হলো যারা যারা গ্লোবিউলিন দিছো, যারা যারা অ্যালবুমিন দিছো, তাদেরটা কারোরটাই হয়নি। তো ডিমের কুসুমের মধ্যে থাকে ভাইয়া অ্যাভোগ্লোবিউলিন, হ্যাঁ। কি থাকে? অ্যাভোগ্লোবিউলিন, শুধু গ্লোবিউলিন না, অ্যাভোগ্লোবিউলিন। এটা কিন্তু বইয়ের মধ্যে স্পষ্ট দেওয়া আছে, ওই যে প্রোটিনের জায়গাটার মধ্যে কোনটার মধ্যে কোন প্রোটিন থাকে। বুঝতে পেরেছে কি? তো এই কোশ্চেনের আনসার কেউ দিতে পারলো না, সবাই লাড্ডু। আচ্ছা, শেষ কোশ্চেন, এই ক্লাসের শেষ কোশ্চেন, সেটা দিচ্ছি। তাই তোমরা সালামি নিতে পারো না, আমি তো দিচ্ছি তোমাদেরকে সালামি। আচ্ছা, এখন একটা একদম একদম গতবার ডেন্টাল আসছিল এই প্রশ্নটা, হ্যাঁ। দেব কি? প্লাজমোডিয়াম ওভেলিয়ার সুপ্তিকাল কত? এটা তো একদম ইজি, এটা না, এটা তাড়াতাড়ি করো, এটা শেষ কুইজ। কত হাজারবার যে এখান থেকে প্রশ্ন হয়েছে, এগুলো তো একদম রিফ্লেক্সে থাকা দরকার ভাই, যে জায়গাগুলোতে কোশ্চেন করতেছি। প্লাজমোডিয়াম ওভেলিয়ার সুপ্তিকাল কত? তোমাদেরকে সালামি দিতে চাই, তোমরা নিতে চাও না। ঝটপট আনসার করো। শর্ট সিলেবাস বাইরে? কিসে? অনুজীব শর্ট সিলেবাসে নাই? ছিল তো। আচ্ছা, অপশনাল, ওই অপশনাল কোশ্চেন এরকম হয়, যেগুলো তো অপশনাল ছিল না সেগুলো তো আমি শর্ট সিলেবাসের ভিতরেই দিছি।
আচ্ছা এটা বলো। আচ্ছা এটা না হলে তাহলে শর্ট সিলেবাসের ভিতর থেকেই দিই, কোন অধ্যায় আছে? আচ্ছা সাইটোপ্লাজমের কত নাম্বার ধাপগুলো, সাইটোপ্লাজম সরি সরি গ্লাইকোলাইসিসের কত নাম্বার ধাপগুলো একমুখী, এটা শেষ কোশ্চেন। 11 থেকে ভাই এতক্ষণ পরে কোশ্চেনের আনসার করলে হবে? এটা হলো 11 থেকে 16 দিন, তুমি বলছো হ্যাঁ 11 থেকে 15 দিন। জি ভাই তোমারটা হয়েছে, কিন্তু সময় তো শেষ পরীক্ষার। গ্লাইকোলাইসিসের একমুখী ধাপ কয়টা, এটা শেষ কোশ্চেন ভাই। আর অনেক অনেক দিতেছি কিন্তু তোমরা নিতে পারতেছো না। ওইটা যেহেতু শর্ট সিলেবাসের বাইরে, ওইটা থাকবে না। 1-3-9 নুসরাত জাহান, থ্যাংক ইউ, তোমারটা হয়েছে। তো আমাদের ক্লাসটি এখানে শেষ। নুসরাত জাহান আর যারা যারা কুইজের বিজয়ী তারা আমাকে কাইন্ডলি মেসেঞ্জারে একটু নক দিও। প্রীতিভূমি তুমি পরে দিয়েছো, তুমি সালামি পাচ্ছ না, তো এর আগে একজন আনসার করে ফেলছে। তো যারা যারা উইনার আমাকে একটু মেসেঞ্জারে নক দিও, তোমাদের সালামি তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। সকলকে অনেক অনেক শুভকামনা, ভালো করে পড়ো ভাই। প্রীতি পাইলো না, হ্যাঁ পাইলো না প্রীতি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আসসালামু আলাইকুম, সকালে ভালো থাকো। হ্যাঁ ক্লাসটি আজকে শেষ করে দিচ্ছি।